দেখুন, এই রাজ্যে যে চাকরি চুরি গেছে তা তো আর নতুন করে বলার নেই, এবং চাকরি চুরির দায় কিংবা তার পুরো ফল আউট, ব্যাকল্যাশ, কোল্যাটারাল ড্যামেজ যাই বলুন, সেটা আমাদের রাজ্যের যোগ্য শিক্ষকরাই, সেটাও নতুন করে আর বলার দরকার নেই। সুপ্রিম কোর্টে 26,000 যে চাকরি বাতিল হয়েছিল, সেই চাকরি বাতিলের পর একটি ছোট্ট আবেদন করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, যাতে যোগ্য ক্যান্ডিডেটরা তারা এখনো স্কুলে যেতে পারে। সেই পর্ষদের করা আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। সাময়িকভাবে স্বস্তি পেল এই রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো, দাগি বা টেন্টেড ক্যান্ডিডেট নন এমন শিক্ষকরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশে আগামী 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। ওই যে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল, এবং এই চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়া থেকে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই হলফনামা 31শে মের মধ্যে রাজ্যকে দিতে হবে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল, যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি আপাতত তাদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার সেই আর্জিতে পর্ষদের পক্ষ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ পর্ষদ যা আর্জি করেছিল সেই আর্জি মেনে নিয়েছে। তাই বলতেই পারি আপাতত কিছুটা হলেও শাস্তিতে কিংবা স্বস্তিতে এই রাজ্য সরকার। তবে রাজ্য সরকার তো স্বস্তিতে, যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা চাকরি হারিয়েছিলেন, তারা কি স্বস্তি পেলেন? নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন 7 PM প্রাইম টাইম গ্রাউন্ড রিপোর্ট উইথ ইলমাস সৈয়দ। আর আমার সঙ্গে আজ আমার এক বন্ধু রয়েছেন, তিনিও চাকরিহারা, তিনি একজন শিক্ষক। আমি তার সঙ্গেই প্রথমে কথা বলবো। আচ্ছা, রাজ্য তো আজ সাময়িকভাবে স্বস্তি পেল, রাজ্য পেল, আপনারা পেলেন? হ্যাঁ, এটা আমাদের একটা সাময়িক স্বস্তি হলেও পুরো এটাতে কোনো কিছুই আমরা সন্তুষ্ট নই বা আশ্বস্তও নই বা স্বস্তিও নই। এটাকে আমাদের মূল দাবি যে আমরা যোগ্য এবং আমরা যে মেধার ভিত্তিতে আমরা যে চাকরিটা পেয়েছি, সেই চাকরি এবং সেই সম্মান আমরা পুনরায়, যতক্ষণ না সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই আমরা পুনর্বহাল হচ্ছে আমাদের চাকরিতে, অর্থাৎ জাজমেন্টটা যতদিন না মডিফিকেশন আসছে যে যোগ্য শিক্ষকরা তাদের সসম্মানে তারা চাকরিটা পাবে। ফিরে যোগ্য শিক্ষক বাঁচবে কোথায়? দেখুন, চাকরি চুরি হয়েছে এই জিনিসটা তো মানেন তো? অবশ্যই। এবার আপনাদের এই চাকরি হারাদের মধ্যেও যে বিভিন্ন পন্থা রয়েছে সেটাও নিশ্চয়ই মানেন। সরকারের কাছের লোক, বিজেপির কাছের লোক, সিপিএম এর কাছের লোক মানেন। তো এই কাছের লোক, দূরের লোক, এই পুরো সমীকরণে মনে হচ্ছে না যে এখন যোগ্য অযোগ্য বাছা আদৌ বাছা যায় কিনা, সম্ভব কিনা, এটা নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। হ্যাঁ, এই যে যোগ্য অযোগ্য বাছার যে যাদের দায়িত্ব, সেটা আছে আমাদের আমাদের ভারতবর্ষের টপ মোস্ট ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই এবং বিভিন্ন আদালত আছে। যে আদালত যোগ্য অযোগ্য বাঁচবে না, আগেই বলে দিই আপনাকে। সুপ্রিম কোর্টের কাজ নয় যোগ্য অযোগ্য বাঁচার। যারা দুর্নীতি করেছে তাদের বলুন, কমিশনকে বলুন, সরকারকে বলুন। কমিশন চুরি করেছে, সরকার চুরি করেছে, সে চোর নিজে স্বীকার করছে না যে আমি চুরি করেছি। তার ক্ষেত্রে যে ইনভেস্টিগেশন এজেন্সি আছে, মোস্ট টপ ইনভেস্টিগেশন এজেন্সি সিবিআই, তিনি চোরকে ধরবেন এবং তিনি নির্ণয় করবেন যে কে অপরাধী কে নিরপরাধী, তারও দায়িত্ব বর্তায়। এবার সিবিআই কি করবে বলুন তো? সিবিআই যদি তদন্ত করতে গিয়ে দেখে ওএমআর শিট, মিরার ইমেজ সব নষ্ট হয়ে গেছে, সব গায়েব, ওই যে কি যেন ছিল সোনার কেল্লাতে, ভ্যানিশ, সব ভ্যানিশ হয়ে গেছে, তাহলে সিবিআই বা কি করবে? না আপনি সিবিআই এর অফিসার হলে কি করতেন? আচ্ছা, সব কিছু ভ্যানিশ হয়ে গেছে, তাহলে অযোগ্যদের বাতিল করে তাদের সুদ সমেত টাকা ফেরত চাইছে কিসের উপর ভিত্তি করে তাদেরকে? আরে অযোগ্যদের মানে আপনি বলছেন অযোগ্যদের বাতিল করে টাকা চাওয়া অন্যায়? না, অন্যায় নয়। আমি বলছি কোন ভিত্তিতে আমাদেরকে টাকা চাইছে না, আমি বলছি আমাদেরকে। আপনি কি অযোগ্য? না, আমি যোগ্য শিক্ষক। 100% একদম শিওর তো? হ্যাঁ, আমি যতটা না আমি বলতে পারি
যতটা না বঙ্গবাসী যতটা যোগ্য, আমিও ততটা যোগ্য। না না, Sure. ওসব দেখুন দাদা, ওসব শুকনো কথায় চিড়ে আজকাল আর ভেজে না। খুব সহজ প্রশ্ন করছি, আপনি যখন অযোগ্যদের হবে সওয়াল করছেন যে তাদের কাছ থেকে কিভাবে টাকা ফেরত চাওয়া হচ্ছে, আমার প্রশ্ন, আপনি যোগ্য না অযোগ্য? আমি যোগ্য, শিওর? শিওর। ওএমআরে ব্ল্যাঙ্ক না দেননি, না না নেতা মন্ত্রীকে টাকা দেননি, না তাহলে অযোগ্যদের হবে সওয়াল করছেন কেন? না, আমি বলতে চাইছি কিসের ওপর আমাকে আমাকে আনটেন্টেড বলেছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। মানে আমি এখনো অযোগ্য হিসেবে অচিহ্নিত অযোগ্য শিক্ষক। টেন্টেড বলছে নট ফাউন্ড, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, মানে আমি এখনো অযোগ্যদের মানে পর্যায়ে পড়িনি। যোগ্যদের পর্যায়ে আছেন? হ্যাঁ, তো যোগ্যদের পর্যায়ে এটাকেই বলছে যোগ্য। আমরা যেটাকে বলছি যাদের বিরুদ্ধে, টেন্টেড নন, দাগি নন। হ্যাঁ দাগি নয়, আমরা বলছি যে আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সিঙ্গেল বেঞ্চ এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, এই তিনটি জায়গাতেও এবং সিবিআই আমাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ এখন পর্যন্ত প্রমাণিত করতে পারেনি। আর আমি এটুকু জোর গলায় বলতে পারি, আমাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণ হবেও না। কেন? ওএমআর শিট নেই বলে? ওএমআর শিট নেই বলে না, তারা কিসের ওপর ভিত্তি করে তাহলে? আমাদেরটা কারা যোগ্য না আমরা অযোগ্য? যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ, যেটা শিক্ষাকর্মী মঞ্চ যেটা আমাদের আছে, যারা আমরা যোগ্য, অর্থাৎ যে অযোগ্য বাছাই হয়েছে 6276 জন অ্যাজ পার সিবিআই বা হাইকোর্ট যাদের কাছ থেকে, সুপ্রিম কোর্ট যাদের কাছ থেকে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে অর্ডার দিয়েছে এবং তারা পরীক্ষায় বসতে পারবে না। তো বাকিরা আছে তারা তো, তাদেরকে টাকা ফেরত দিতে হবে না, তারা বয়সের ছাড় পাবে, তাদেরকে পরীক্ষায় পুনরায় বসতে বলছে, তাহলে এই সুবিধাগুলো তো তারা পাচ্ছে, কারণ যে তাদের বিরুদ্ধে এখনো অযোগ্যতার প্রমাণটা হয়নি। তো এইভাবে কি সবকে নির্ণয় করা যায়? মানে ও দাদা, আপনি শিওর তো আপনি অযোগ্য নন? আপনি যাচাই করুন আমাকে। না, কারণ আপনি বারবার সওয়াল করছেন যে এই যোগ্য অযোগ্যর মধ্যে অযোগ্য কেন বলা হচ্ছে। হ্যাঁ, খুব অদ্ভুত। না দেখুন, এই অযোগ্যদের সওয়াল আমাদের অযোগ্য কেউ বলতে নেই। আমি চাইছি আপনি একটা অযোগ্যদেরকে সহজ বাতিল কথা, করে দেওয়া হোক। স্যার কিছু মনে করবেন না, একটু ঝেড়ে কাশুন তো, আপনি কাদের হয়ে কথা বলছেন? আমি যোগ্য যোগ্যদের হয়ে শিক্ষকদের কথা বলছি, না আমি অযোগ্যদের? নিরপেক্ষ হয়ে কথা বলছি। আমি যোগ্যদের, তো আমি আপনি যোগ্য বলছেন শিক্ষক, যারা অযোগ্য, যারা ঘুষ দিল, যারা চুরি করলো, হ্যাঁ, যারা তাদেরকে সাদা বাতিল করে কাদা, দিক। আমি বলছি কোনো আজ পর্যন্ত ওদেরকে বাতিল করে দিক। আমি চাই সরকার কালকেই টার্মিনেশন লেটার ধরিয়ে দিক এবং তাদেরকে বাতিল করে দিক। খুব ভালো, এটা আমরাও চাই। হ্যাঁ, কারণ কোনো অযোগ্য শিক্ষকের কাছে আমাদের আগামী প্রজন্ম শিক্ষা পাবে, এটা হতে পারে না। কিন্তু তার সাথে সাথে এটাও কিন্তু চাই, এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা যোগ্য, অর্থাৎ যারা নিজেদের মেধায় যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, চাকরিটা চুরি করেননি, লড়ে খেটে পেয়েছেন, তাদের চাকরিটা চলে গিয়েছিল। সুপ্রিম কোর্ট 31শে ডিসেম্বর অবধি সেই চাকরি বহাল রাখলো এবং এও বলে দেওয়া হলো যে নিয়োগ প্রক্রিয়া এই 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এতে আপনারা খুশি? আপনারা যারা না যোগ্য? আমরা খুশি নই, কারণ আমাদের ডেডলাইন দিয়ে দিয়েছে যে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আমাদের চাকরিটা থাকবে। তারপরে আমাদেরকে হয় পুনরায় পরীক্ষা দিয়ে চাকরিটা পেতে হবে, না হলে আমাদের চাকরিটা তো আরেকবার পরীক্ষা দিতে অসুবিধাটা কোথায়? অসুবিধা কিছু নেই। পরীক্ষা যদি একবার পাস করেন, না, দ্বিতীয়বারও পাস করবেন। এটাই হয় যে একবার পাস করলে দ্বিতীয়বারও পাস করে, তৃতীয়বারও পাস করে, চতুর্থবারও পাস করে। চাকরির পরীক্ষায় এটা হয় না। চাকরির পরীক্ষায় আমি বলতে পারি যে আজকে যে র্যাঙ্ক করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তার মানে নিজেদের উপর কনফিডেন্স নেই। না, আমার উপর আরেকবার যোগ্যতা প্রমাণ করতে আমি বলতে পারি যে আমার নিজের উপর অনেক কনফিডেন্স আছে, কিন্তু আমি যে যোগ্যতায় যে চাকরিটা পেয়েছি তার আবার সেই চাকরিটা পাওয়ার জন্য আমাকে আবার যোগ্যতার পরীক্ষা দেখুন, আমি একটা কথা বলি ওবায়দুর, সরি হ্যাঁ। ওবায়দুর, একটা কথা বলি। দেখুন, আমি আপনার সঙ্গে 100% সহমত যে আপনি তো নিজে সত্যি একবার নিজের যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেয়েছেন, তাহলে কেন আবার বসতে হবে? কিন্তু আপনাকে তো রিয়ালিটিটাও দেখতে হবে। এই চাকরি চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি ঝামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং এই 26,000 চাকরি প্রার্থীর মধ্যে অনেক, মানে কয়েক হাজার সেই সংখ্যাটা অযোগ্যরাও লুকিয়ে রয়েছেন। তাই যদি সেগ্রেগেশন করার পর আবার নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়, কিংবা যদি সুপ্রিম কোর্ট বলে দেয় আবার পরীক্ষা নেব,
তাতে যারা যোগ্য তাদের তো ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, 22 লক্ষ পরীক্ষার্থী বসেছিল, হুম। তার মধ্যে আমাদের 26,000 বা 19,000 যোগ্য প্রার্থী আছে। আমি 26,000-এর কথা বলছি না, আমরা 6,000 অযোগ্যদেরকে বাদ দিলে আমরা 19,000 যোগ্য প্রার্থী আছি। তাহলে 22 লক্ষ পরীক্ষার্থীর সাথে কম্পিটিশন করে যে আবার 19,000ই যে চাকরি পেয়ে যাবে, আমি ধরে নিলাম 15,000 চাকরি পেয়ে গেল, আমার কনফিডেন্স আছে আমি চাকরিটা পেয়ে গেলাম। Right. কিন্তু কিছু জন তো বঞ্চিত হবে, কিছু জন তো বাদ চলে যাবে। তাহলে তাদের কি, তারা তো যোগ্যতাই একবার পেয়েছিল, পরীক্ষার চাকরি পরীক্ষা আমি এটুকু বলতে পারি সবসময় মেধাও যতটা কাজ করে, তার একাডেমিকও যতটা কাজ করে, 1% লাখ থাকে, তারপরে তাই তো? লাখটাও থাকে। আমি ওই সেটাই 1% লাখ। হ্যাঁ, 99% 100% ওপর আপনার নেই, সব কি বলবো, মানে ভরসা নেই, নিজের ওপর ভরসা নেই। ভরসার কথা আসছে না। আপনাকে যদি আবার একটা জিনিসে প্রমাণ করতে বলা হয়, তাহলে আপনার এটা সম্মানে আঘাত। আমাদের তো আমরা যারা প্রাইভেটে চাকরি করি, হ্যাঁ, আমরা তো প্রতিদিন নিজেদের প্রমাণ তাহলে করি। আমি বলতে পারি এই যারা স্টুডিওতে এখন দাঁড়িয়ে, যে এখানে কোনো দাঁড়িয়ে প্রফেশনে প্রতিদিন আছে, নিজেকে প্রমাণ করতে হয়। ঠিক আছে, আমি আইপিএস আছে, বিভিন্ন অফিসার আছে, বিডিও হয়েছেন, এসডি হয়েছেন, তাদেরকে যদি যতটা র্যাঙ্ক করেছিল তাকে যদি বলি যে চাকরিটা ছেড়ে দিন, চাকরিটা ছেড়ে দিয়ে আবার তাকে পরীক্ষা দিয়ে এই পজিশনটা আপনি অ্যাচিভ করুন, তাহলে কি সে এটাকে মেনে নেবে? তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তিনি যদি বলেন যে হ্যাঁ তার বিরুদ্ধে আচ্ছা অভিযোগ ওবায়দুল প্রমাণিত। বাবু, আপনি কোন সাবজেক্টে শিক্ষকতা করেন? আমি ফিলোসফি সাবজেক্টের শিক্ষক, দর্শন। দর্শন। সক্রেটিস থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ব্যক্তিত্বদের কথা বলেন, একদম। তো সেই দর্শন কি বলে? সক্রেটিসের সক্রেটিস দর্শন বলে সত্যের জন্য, সক্রেটিস নিজেও উদাহরণ একটা, যে তিনি সেই সময় এথেন্সের বিচার ব্যবস্থা এবং গণতন্ত্রের কে প্রশ্ন করেছিল, এবং প্রশ্ন করতে গিয়ে সেই বিচার ব্যবস্থাই তাকে শাস্তি দিয়েছিল কিন্তু হেমলক সক্রেটিস তো এটাও বলে যে সত্যের জন্য সব সময় লড়ে যাওয়া সব দরকার। সময় সত্যের জন্য তুমি এগিয়ে যাও, তোমার আজকে তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে সত্যের পথে তুমি এবং যদি সেই সত্যের পথেই এগোই, তাহলে প্রথম সত্য চাকরি চুরি হয়েছে, মানবেন ওবায়দুল বাবু? একদম চাকরি চুরি হয়েছে। দ্বিতীয় সত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে কমিশন, নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, মানবেন ওবায়দুল বাবু? একদম। তৃতীয়, এই 26,000-এর মধ্যে প্রচুর ওই চুরির প্রোডাক্ট রয়েছে, মানবেন? তাদেরকে বেছে আলাদা করা দরকার, মানবেন ওবায়দুল বাবু? অবশ্যই। আলাদা করার পর যারা যোগ্য তাদেরকে সুপ্রিম কোর্ট একটু এক্সটেনশন দিল 31শে ডিসেম্বর অবধি, যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভেঙে না পড়ে, মানবেন? হয়েছে। তাহলে এই মুহূর্তে যারা যোগ্য, নৈতিকভাবে তাদের একটা ছোট হলেও জয় তো এলো। হ্যাঁ, কিছুটা স্বস্তি হলো, কারণ আমাদের মাইনেটা বন্ধ হচ্ছে না ডিসেম্বর পর্যন্ত। আমাদের মাইনে যেরকম ভাবে আমরা, আপনি কি শিক্ষকতা শুধু মাইনের জন্য করেন? না, মাইনের জন্য কেন করব, আমাদের জীবন জীবিকাও এটাও একটা অংশ, যে কিছু অর্থ যদি না থাকে, মাইনেটা তো আমি বুঝলাম, নিশ্চয়ই আপনারা মাইনেটা পাবেন, কিন্তু রাজ্যের যে সরকারি স্কুলের পরিকাঠামো, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অ্যাটলিস্ট ডিসেম্বর অবধি তো সুনিশ্চিত। হ্যাঁ, ডিসেম্বর অবধি সুনিশ্চিত। ওদের কথা ভাবেন না, শুধু মাইনে না না, আমি যে আদর্শ বা নীতি নিয়ে আমি জীবনযাপন করি, আমি সমগ্র সমাজ এবং দেশকে নিয়েও আমি চিন্তা করি, যে আজকে যদি এখানে তো এটাও মানা যায় যে পুরোপুরি এই যে 26-19,000-এর কথা বলছে, এরা সবাই তো অযোগ্যও নয়, এর মধ্যে কিছু যোগ্য আছে, কিছু টপারও আছে। হ্যাঁ, কিছু তার সাবজেক্টে গোল্ড মেডেলিস্ট আছে। হ্যাঁ, অনেক যোগ্য, তাদের প্রতি যে অন্যায় বা অবিচার হলো, অথচ এইটার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আজ 3.5 বছর ধরে এর তদন্ত চলছে। এবার কার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়? যারা 19,000 যারা যোগ্য প্রার্থী আছে। এবার হ্যাঁ, এইটাই যোগ্য প্রার্থী কারা, সেই লিস্ট যদি এর আগে দিয়ে দিতে পারতো কমিশন, সিবিআই, সরকার, তাহলে তো এই প্রশ্নের সম্মুখীন আমরা হতাম না। এর জন্য দায়িত্ব সরকার, এর জন্য দায়িত্ব কমিশন। তাহলে তাদের, যারা এই দুর্নীতির মাথা, তাদের কোনো শাস্তি না হয়েই যারা দুর্নীতির শিকার, দুর্নীতি করেনি, তাদের কেন আগে শাস্তি হয়ে যাবে? এটা মরণ শাস্তি। এটা শুধু ফাঁসি দিলেই যে তার মৃত্যু হয়, তাকে মৃত্যু হয়ে যায়, তার মরণ শাস্তি হয়, এটা শুধু নয়। ঠিক। ওবায়দুল কিন্তু একটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলেছে, যে যারা মাথা, যারা দুর্নীতি করলো, যারা চাকরি চুরি করে সাফ করে দিল, তাদের কোন শাস্তি হলো? হলো না। শাস্তি কারা পেলেন? 19,000 যোগ্য শিক্ষক, শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা।
ওবায়দুরের মতো ছেলেরা, যারা নিজের দমে চাকরি পেয়ে আবার নিজেদের প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর অযোগ্য যারা, তাদের কি হলো? কমিশন বলে দিল এখনো চিহ্নিত করতে পারছি না। তবে প্রধান বিচারপতির বেঞ্চ আজকে জানিয়ে দিয়েছে যে যারা দাগী কিংবা অযোগ্য নন এমন নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। আগামী 31শে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। ওই মর্মে 31শে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে। শুধু তাই নয়, আরও নির্দেশ রয়েছে। এই বছরের শেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যদি এই নির্দেশ কার্যকর না হয় তাহলে এই নির্দেশ প্রত্যাহার করা হবে বলে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুন এই নির্দেশে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো রকম কিছুই বলা হয়নি। এটা তাদের জন্য প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আগের নির্দেশ বহাল থাকবে। এই নিয়ে আইনজীবী ফিরদৌস তামিম কি বলছেন শুনবো। মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে শুধুমাত্র শিক্ষকরা, অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশের এখনো পর্যন্ত যারা চিহ্নিত হয়নি টেন্টেড হিসাবে, সেই সমস্ত শিক্ষকরা যেতে পারবেন। কিন্তু এসএসসিকে দিয়ে আন্ডারটেকিং করিয়েছেন যে তারা 31 মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবেন এবং 31 ডিসেম্বরের মধ্যে এই পুরো প্রসেসটি, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, ফ্রেশ সিলেকশন, সেটা কমপ্লিট করে ফেলবেন। ফলে এই আন্ডারটেকিংয়ের উপর ভিত্তি করে শুধুমাত্র যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সেই অচিহ্নিত শিক্ষকদের এখনো পর্যন্ত শুধুমাত্র এই সেশনটা তারা কন্টিনিউ করতে পারবে। আপাতত স্বস্তি, সরকার বিকল্পের পথের সন্ধান করছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। আমাদের আবেদনের সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথাসময়ে। এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। সহজ কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা সময় পেলেন। তবে চাকরিহারারা, অর্থাৎ ওবায়দুরের মতো আরো যারা রয়েছেন যোগ্য চাকরিহারারা, তারা বলছেন কেমো দিয়ে যেমন ক্যান্সারের রোগীকে বাঁচানোর চেষ্টা করা হয়, সুপ্রিম কোর্টের রায়, আজকের রায় ঠিক সেই কেমোর মতোই। শুনবো তাদের বক্তব্য এবং একই সঙ্গে শুনবো যে অসংখ্য শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষিকারা এতদিন স্কুলের কি হবে তাই নিয়ে মাথা চাপড়াচ্ছিলেন, তারা কি বলছেন শুনুন। আমরাও প্রচণ্ড খুশি হয়েছি, কেননা আমাদের স্কুলেও এরকম ছিল আর কি, যাদের এই সুপ্রিম কোর্টের রায়ের উপরে চাকরি বাতিল হয়েছিল কিন্তু তারা কেউ চিহ্নিত নয়। তো তারা আমাদের সহকর্মী কাম বন্ধু দুটোই। তো ওরা চলে যাওয়াতে আমাদের যেমন মনের দিক থেকে আমরা খারাপ লাগছিল, সেরকম আমাদের স্কুলের কাজেও আমাদের ব্যাঘাত ঘটছিল। পরীক্ষা কিন্তু আমরা দেব না নতুন করে, কারণ নতুন করে পরীক্ষা দিয়ে বারবার যোগ্যতা প্রমাণ করার মতন পর্যায়ে আমরা ওই পর্যায়ে নেই। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি পরীক্ষা দিতে হয় সেক্ষেত্রে বিভাগীয় পরীক্ষা হতে পারে, যেমন অন্যান্য দপ্তরগুলোতে হয় ডিপার্টমেন্টাল এক্সাম। সেই রকম কোনো পরীক্ষা যদি হয় সেক্ষেত্রে আমাদের প্যানেলে যারা আমরা যোগ্য তারাই থাকলাম। কোর্টের যে রায়টা বেরোলো তাতে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কারণ 3 তারিখের যে রায় ছিল, এতজন টিচার তারা চাকরিচ্যুত হয়েছিলেন, সেই জন্য আমাদের স্কুলে 4 জন টিচার ছিলেন, তারা স্কুলে আসছিলেন না। সেজন্য আমাদের স্কুলে ভীষণই অসুবিধে হচ্ছিল, কারণ আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেল এর মধ্যে, তার মধ্যে তারা ডিউটি করলেন না, তাতেও অসুবিধে হয়েছে। তারপরে হচ্ছে আমাদের খাতা দেখা। আমরা এই যে 6 মাস স্বস্তি পেলাম বলতে ঠিক নয়, জাস্ট এটা অ্যাকসেপ্ট হলো, কিন্তু এটাও আমরা ঠিকভাবে মেনে নিচ্ছি না, কারণ আমরা তো পুরোপুরি চাকরিতে পাকাপাকিভাবে থাকতে পারলাম না। এটা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে 31 ডিসেম্বর।
কিন্তু আমরা এটা কোনো মতেই মেনে নিতে চাইবো না, কারণ আমরা আগামী দিনে রিভিউ পিটিশনে যাব। দেখুন, এটা কোনো স্বস্তির বিষয় নয়, বরং বলতে পারেন সেই মানে কি বলবো, কেমো দেওয়ার মাধ্যমে ক্যান্সার পেশেন্টের মানে চলে যাওয়াটাকে কিছুটা আটকে দেওয়া হলো, এইটুকুই যা। আর এই যে বলছে, এটা তো একটা সাময়িক ব্যাপার। 6 মাস পরে এই আগের যে মানে রিক্রুটমেন্ট প্রসিডিওর, তাতে যে সমস্ত যোগ্য প্রার্থীরা সিলেক্টেড হয়েছিলেন, তারা আবার নতুন করে সিলেক্টেড যে হবেনি, সেই 100% গ্যারান্টিটা কি আছে? নতুনভাবে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা রয়েছে, সেটার জন্য আমরা একদমই মানসিকভাবে প্রস্তুত নই। তার কারণ অলরেডি আমরা একটা পরীক্ষা পাশ করে নিজেদের যোগ্যতার ভিত্তিতেই এই চাকরিটা পেয়েছিলাম। তবে সুপ্রিম কোর্ট বলেছে, আমি জানি না এই ব্যাপার, বা আমাদের রাজ্য সরকার যেহেতু সুপ্রিম এই অর্ডারটা রয়েছে, তারা ঠিক করবেন। তবে আমরা মানসিকভাবে একদমই স্বস্তি পাইনি এই রায়ের জন্য। দেখুন, টাকা খেলো নেতারা, দুর্নীতি করলো প্রশাসন, আর মাসুল গুনল কারা? শিক্ষক শিক্ষাকর্মীরা। এটাই হয়ে থাকে, এটাই হচ্ছে। তবে কার কতদিন প্রশাসন, নেতা এদের দুর্নীতির বোঝা আম জনতা বইবে বলুন তো? কিংবা এদের মূর্খামির জন্য আম জনতার হিসেল পুড়বে বলুন তো? আজ লক্ষ্মীবার, আজ আরও বাড়ল সোনালী ধাতু অর্থাৎ সোনার দাম। যেভাবে সোনার দাম বাড়ছে, তাতে সেঞ্চুরি করতে আর বেশি সময় নেবে না সোনা। অর্থাৎ সোনার দাম যেভাবে লাফে লাফে বাড়ছে, আর বেশি সময় লাগবে না যেখানে 1 ভরি সোনার দাম 1 লক্ষ টাকায় পৌঁছে যাবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, তার জেরে প্রতিদিন রেকর্ড গড়ছে সোনার দাম। ইউক্রেন আর রাশিয়ার ভূরাজনৈতিক যে উত্তেজনা এই বহু বছর ধরে চলছে, সেটা থামার তো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়ে গিয়েছে বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ। এই সব কিছুর প্রভাব পড়ছে সোনার দরে। বর্তমানে সোনার গয়না বা রূপো কেনার পরিকল্পনা যারা করছেন, তাদের খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। বিয়ের মরশুমে সোনা রূপো এগুলো লাগে, কিন্তু মধ্যবিত্ত সেই সোনা কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খাচ্ছে। সোনা কিনতে গিয়ে রীতিমতো মধ্যবিত্তরা নাভিশ্বাস তুলছে। তবে যতই কম হোক না কেন, আদতে এই হলুদ ধাতু বহু মূল্যেই, চাইলে তা কেনা সবার পক্ষে সম্ভব নয়, এই কথাটা আরো জোরালো হচ্ছে। সম্প্রতি ভারতে সোনার দাম সব রেকর্ড ভেলে পেয়েছে। মার্কেট বিশেষজ্ঞদের মতে আগামী দিনে 10 গ্রাম সোনার দাম 1 লাখ টাকা ছুঁতে পারে। এর জন্য খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না। চলতি বছর মানে 2025 সালের শেষ দিকেই এমন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। একদিনে 10 গ্রাম খুচরো পাকা সোনা কিংবা 24 ক্যারেট সোনার দাম বেড়েছে 1800 টাকা। 95,700 টাকা এখন সোনার ভরি। জিএসটি ধরলে সেটা 98,571 টাকা, অর্থাৎ 1 লক্ষর দোরগোড়ায়। 1 ভরি সোনার দাম 1 লক্ষ টাকা। পাল্লা দিয়ে চড়ছে গয়নার, অর্থাৎ গয়নার সোনা 22 ক্যারেট সোনার দামও। এবার প্রথম 90,950 টাকায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম পৌঁছেছে। আর তাতে যদি আপনি কর, জিএসটি সবকিছু ধরেন, তাহলে 93,678 টাকা 50 পয়সা। বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 2024-এর 15ই এপ্রিল খুচরো সোনা জিএসটি ছাড়া ছিল 73,000। 15ই এপ্রিল 73,000। 1 বছরে 22,000 টাকার বেশি দাম বৃদ্ধি হয়েছে সোনার। শুধু গত 1 মাসে 7,350 টাকা সোনার দাম বেড়েছে। এই সময় গয়নার সোনা চড়েছে 6,950 টাকা দরে। দাম বেড়েছে গয়নার সোনা মানে 22 ক্যারেট সোনার। এই যে সোনার দাম আরো বাড়লো, সেই কারণে মধ্যবিত্ত রীতিমতো হাতে ছ্যাঁকা খাচ্ছে। বিয়ের মরশুমে যদি সোনার দাম এভাবে বাড়ে, 10 ভরি মাফ করবেন 10 গ্রাম সোনার দাম যদি কোথাও গিয়ে দাঁড়ায় 1 লক্ষ টাকার কাছাকাছি, তাহলে মধ্যবিত্ত তো হাতে ছ্যাঁকা খাবে। আর এই ছ্যাঁকা খাওয়ার কারণ কি জানেন? এই ছ্যাঁকা খাওয়ার কারণ খুব সহজভাবে গোটা ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তার অস্থিরতা। গয়না ব্যবসায়ীরা বলছেন যে পয়লা বৈশাখের বাজার ভালো যায়নি। বিশেষত ছোট এবং মাঝারি যে ব্যবসায়ীরা রয়েছে, তাদের বিক্রি কমেছে 50 থেকে 60%।
বিয়ের মরশুম শুরু হলেও কেউ একান্ত বাধ্য না হলে সোনা কিনতে আসছেন না। যারা আসছেন তাদের অনেকেই কিছু না কিনেই ফিরে যাচ্ছেন। কেউ আবার বাড়িতে রাখা আদ্যিকালের পুরনো সোনা বিক্রি করছেন, হালকা ওজনের গয়না কিনছেন। ব্যবসায়ীরা বলছেন গত কয়েক বছরে হালকা গয়নার ঝোঁক বেড়েছে, কারণ ভারী গয়না মানেই বেশি টাকা। এই নিয়ে সোনা দোকানের ব্যবসায়ীরা কি বলছেন এবং আমাদের সহকর্মী প্রীতা দাশগুপ্ত তার একটি প্রতিবেদন আপনাদের দেখাবো। যার যা প্রয়োজন তারা ইমিডিয়েট কিনে নিতে, অপেক্ষা করে কোনো লাভ নেই। অনেকটা উপরের দিকে যাবে বলে আমার ব্যক্তিগত ধারণা। প্রত্যেক দিন বাড়ছে, প্রতিদিন বলছে, কোনটা হায়েস্ট আমি বুঝতে পারছি না। গিফট আইটেম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আগে যে গিফট আইটেম মিনিমাম ছিল একটা 4,000-5,000 টাকা কিনতো, এখন তো একটা গিফট আইটেম কিনতে গেলে 8-10,000 টাকা লেগে যাচ্ছে। একজনের মাইনে যদি 30,000 টাকাও যদি হয়, তার 8-10,000 টাকা দিয়ে বাকি টাকা কী করে সংসার চালাবে? একটা বাচ্চা থাকলে তার তো আরও বেশি খরচা, তার পরিবারে কী করে সোনার জিনিস কিনবে? সেই জন্য সোনার দামটা সম্পূর্ণ। পরবর্তীকালে তো আরো বাড়বে, তখন তো কিনতে আরো সমস্যা হবে। তার থেকে এখন যা আছে মোটামুটি এটা কিনে রাখি, পরে তখন আরো দাম দিয়ে আমি কেন কিনতে যাব? তাই জন্য এখন যতটা হচ্ছে যেরকম হচ্ছে কিনে রাখছে। বাঙালি সোনা থেকে কোনোদিন মুখ ফেরাতে পারবে না, কোনোদিন না, এটা আমার ধারণা। বরঞ্চ আমি আগে কিনিনি, আমি এখন কিনছি ইচ্ছাকৃত এত দাম দিয়ে। অ্যাকচুয়ালি যেভাবে দাম বেড়ে গেছে সোনার, সেটা তো সাধারণ মানুষেরই একেবারে ধরাছোঁয়ার বাইরে। তো আমরা চেষ্টা করছি ওই বাজেটের মধ্যে কিভাবে ঘাটতিটাকে পূরণ করা যায়, কম কিনে এক্সচেঞ্জ করে পুরনো যেসব সোনা ছিল সেসব দিয়ে এক্সচেঞ্জ করে কীভাবে করা যায়, এই ব্যাপার। এখন দেখুন বাজার যেভাবে উঠছে, এত তো ওঠার কথা ছিল না, কিন্তু এখন উঠে গেছে। আরও যদি উঠে যায় আমাদের তো কিছু করার নেই। বাজার কন্ট্রোল করে যারা, তাদের হাতেই সবটা। অর্থনীতিবিদ বা দেশের যারা পরিচালক বা যারা ব্যবসায়ীরা, বড় বড় ব্যবসায়ীরা। অ্যাকচুয়ালি সোনা আমদানি হলে শুনছি দামটা কমবে। সোনা যদি একটা বেশি পরিমাণে আসে তাহলে দামটা কমতে পারে, আমাদের সাধ্যের মধ্যে হয়। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম, যার জেরে মধ্যবিত্তদের কার্যত কপালে চিন্তার ভাঁজ। সামনেই বিয়ের মরশুম, আর বিয়ের মরশুম মানেই ন্যূনতম হলেও সোনা দিতেই হবে। কি করবেন? একেবারে সাধ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই চলছে বিকিকিনি। কিন্তু বিক্রেতারা জানাচ্ছেন সরাসরি যে পয়লা বৈশাখ হোক বা বিয়ের মরশুম, আগে যে ছবি দেখা যেত বউবাজার এলাকায়, সেই ছবি এখন আর নেই। অর্থাৎ একেবারেই ক্রেতাদের আনাগোনা কমে গিয়েছে। চিন্তার ভাঁজ বিক্রেতাদের কপালেও। ক্যামেরায় সমীরণ হালদারের সঙ্গে প্রীতা দাশগুপ্ত, NKTV বাংলা, কলকাতা। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম সোনার দাম কিভাবে বাড়ছে এবং মধ্যবিত্তর কিভাবে না বিশ্বাস উঠছে। যদিও কিছু কিছু লোকজন বলছে বাঙালি কোনোদিন সোনার থেকে মুখ ফেরাতে পারে না, কিন্তু তারা উচ্চবিত্ত, যারা মধ্যবিত্ত, তারা সোনা কিনছেই না। এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে ব্যবসায়ীদের সংগঠন, সোনা ব্যবসায়ীদের সংগঠন। বলে দিয়েছে 50 থেকে 60% দাম পড়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী দেবারতী রয়েছে সরাসরি এক স্বর্ণ ব্যবসায়ীর দোকান থেকে। আমি দেবারতীকে একটাই প্রশ্ন করব, দেবারতী, সোনার দাম, দেবারতী রয়েছে এরকম ঝাঁ চকচকে একটি দোকান, সেখানে দেবারতী রয়েছে। দেবারতী, সোনার দাম, দেবারতী শোনা যাচ্ছে? বেশ, দেবারতীরও বোধহয় চোখ দাঁড়িয়ে গিয়েছে এই মুহূর্তে সোনার দাম দেখে। আমরা চেষ্টা করব দেবারতীর সঙ্গে আরো একবার কথা বলার। দেবারতী যে দোকানে রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনাতে সেখানে ব্যবসা কেমন হচ্ছে, বাজার কেমন হচ্ছে, মানুষ আদৌ সোনা কিনছে কি কিনছে না। একদিনে 10 গ্রাম সোনার দাম 1800 টাকা বাড়িয়েছে। দেবারতী আবার আমাদের সঙ্গে এসছে। দেবারতী, একটু আগে দেখছিলাম তুমি অধীর আগ্রহে সোনার দোকানটা ঘুরে দেখছিলে, বেশ
দেখো দেবারতী, সোনা ছাড়া বাঙালির কোনো পার্বণই হয় না, বিশেষ করে বিয়ে হয় না, বিয়ের মরশুম। সেখানে ব্যবসায়ীরা কি জানাচ্ছেন, সোনার বিক্রি বাট্টা বেড়েছে না কমেছে? একদিনে 1800 টাকা জাম্প। সেই জাম্পের পর বাঙালি সোনা কিনছে, আর কিনলেও ভারী গয়না কিনছে না হালকা গয়না? সেই হালকা গয়নার দিকেই ঝুঁকি বাড়ছে। না না, আমি তো একেবারে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আর অন্তত সোনা কেনা নয়। কারণ হচ্ছে যে ক্ষমতার ঊর্ধ্বে উঠে যাচ্ছে। বিক্রেতারা তারা বলছেন যে এটা নাকি 1 লাখে গিয়ে ঠেকবে, এবং বলছেন যে যখন একেবারে 1 লাখ হবে তখনই তো আপনারা ইন্টারভিউটা করতে পারতেন। মানে রিয়াকশন এরকম আসছে আর কি। তো স্বভাবতই বুঝতে পারছো যে কোন দিকে তাকিয়ে রয়েছেন বিক্রেতারা। আমার সঙ্গে এই মুহূর্তে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির কার্যকারী সভাপতি সমর কুমার দে তিনি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো সরাসরি। বলছি, এই মানে আপনারা কি আশা করছেন এটা কি 1 লাখে ঠেকবে? হ্যাঁ, এটা তো দেখাই যাচ্ছে। তার কারণ পাকা সোনা আপনার 95,000 ক্রস করে গেছে উইদিন এ শর্ট পিরিয়ড, হয়তো উইদিন এ উইক এটা আরও অনেকটা জাম্প করবে। এবং স্পেকুলেশন যা আমরা দেখতে পাচ্ছি আউন্স হিসাবে এটা অনেক ওপরে আছে, লাখের ওপরে। তবে আপনি যেটা বলছেন আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। কাস্টমাররা ইনভেস্ট হিসাবে এটাকে দেখছে, এবং পরিমাণ হয়তো কম হচ্ছে, কিন্তু সকলেই জানে, এবং সোনা যেভাবে রিটার্ন দিয়েছে যা ভ্যালু হিসাবে, আর কোথাও কোনো জায়গায় সারা পৃথিবীতে এভাবে কোনো জিনিসের রিটার্ন হয় না। তাতে আপনি আফটার ইউজ আপনার ওটার মূল্য ডবলের ওপর ফেরত পেয়ে যাচ্ছেন। স্বভাবত কারণেই যে জিনিসের অ্যাপ্রিসিয়েশন হয়, মানুষের ঝোঁক তাতেই থাকে। 1 লাখ টাকা হলে হয়তো সাময়িক অসুবিধা হবে, যেরকম আজকে অনেকটা বেড়ে যাওয়ার পর কাস্টমার একটু থমকে গেছে, দে আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। আমার মনে হয় ওই দিন এটাও ধাতস্থ হয়ে যাবে, ক্রেতারা আবার সোনা কেনার জন্য হবে। এখন তো প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট কমছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট কমছে, সেই জায়গায় সোনা হচ্ছে এমন একটা ইনভেস্টমেন্ট যেটাতে শুধুই বাড়ছে। হ্যাঁ, দেখুন একটা জিনিস যদি আপনি দেখেন, এখন একটা ট্রেড ওয়ার্ক শুরু করেছে ট্রাম্প। চায়নার সঙ্গে যেভাবে শুল্ক উনি জানুয়ারি মাসে চেয়ারে আসার পর থেকে যেভাবে অস্থিরতার সৃষ্টি করেছে সারা পৃথিবীতে, এতে আমেরিকার অবস্থাও যে খুব ভালো সেটা বলা যায় না। সুতরাং যারা ইনভেস্টার, যারা ইজ এ বিগ প্লেয়ার আমি যাদের বলছি, তারা কিন্তু সমস্ত সেফ হেভেন হিসাবে, যে এটার সেফটি জায়গা হিসাবে সোনাতে বিনিয়োগ আসছে। বলছেন যে যারা মোটামুটি ইনভেস্ট করবে, মানে দেখুন সেই ইনভেস্টমেন্টের ক্ষমতা তো সবার থাকে না। আমি যদি জানতে চাই যে বিয়ের মরশুম শুরু হচ্ছে, আবার যে বৈশাখ মাসের যে বিয়ের মরশুম, তাতে যারা কিনবেন বা আসছেন যারা আপনাদের এখানে, বা আপনাদের যারা বায়ার যারা, তারা কি ভারী সোনার দিকে ঝুঁকছেন, নাকি বলছেন যে একটু ডিজাইনার হালকা সোনার ওপরে? তবে এটা ঠিক, আপনি ঠিকই বলেছেন, হালকা সোনার উপর ঝোঁকটা বেশি আছে। তবে এটাও দেখা যাচ্ছে ভারী সোনা কি বিক্রি হচ্ছে না, হচ্ছে। তবে ম্যাক্সিমামটা দেখা যাচ্ছে ওল্ড গোল্ড, পুরনো সোনাকে পরিবর্তন করে নতুন ডিজাইনে রূপান্তরিত করে, ধরুন মায়ের গয়না কিংবা ঠাকুমার গয়না, সেগুলোকে দিয়ে তার আশা পূর্ণ করছে। তার কারণ আমরা সকলেই জানি, আমাদের যখন প্রিয়জনের বিয়ে শাদী হয়, আমরা চেষ্টা করি, যেহেতু ভারতবর্ষের মতন দেশে মহিলাদের কোনো সিকিউরিটি নেই, এই সোনাটাকে সিকিউরিটি হিসাবে মহিলারা ব্যবহার করে থাকেন। যার জন্য কথায় আছে এটাকে স্ত্রী ধন। বিপদের সময় রাতারাতি একমাত্র সোনা যেটাকে ক্যাশ করা যায়। আর কোনো জিনিস, বাড়ি গাড়ি ইলেকট্রনিক্স আইটেম, তার যতই দাম হোক, সেটাকে রাতারাতি ক্যাশ করা যায় না। একটা বিষয় কিন্তু ইলমাজ পরিষ্কার যে দুটো দিক উঠে আসছে। একটা হচ্ছে যারা ইনভেস্ট করতে চাইবেন
তাদের জন্য কিন্তু উনি বলছেন যে সোনা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট অপশন। কারণ ব্যাংকের ইন্টারেস্ট কমছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট কমছে, সেই জায়গায় যদি সোনায় ইনভেস্ট করা যায় তাহলে কিন্তু ক্ষতির কোনো জায়গা নেই, বরং তিনি লাভবান হবেন এবং সেটা বিপুলভাবে লাভবান হবেন। কিন্তু সত্যি যারা মধ্যবিত্ত পরিবার, যারা এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবার, যারা বিয়ের জন্য কেনাকাটা করছেন, আজকে এমনিতেই বৃষ্টি হয়েছে সন্ধেবেলা, যদিও বৃষ্টিটা স্বস্তির বৃষ্টি, তবু বউবাজার চত্বর কিন্তু উনি যেটা বললেন যে আজকে এক লাফে বেড়ে যাওয়াটা কিছুটা হলেও একটু থমকে দিয়েছে বাঙালিকে। টুকটাক হয়তো কিনছেন এবং যেটা বলছেন যে গয়না এক্সচেঞ্জ করে নতুন ডিজাইন করা, মধ্যবিত্তের নাগালের মধ্যে মধ্যবিত্ত চেষ্টা করছে যে মেয়েকে সাজিয়ে গুজিয়ে বিয়ে দেবে, এই প্রবণতাটা কিন্তু একেবারে দেবারতী, অর্থাৎ নতুন গয়নার দিকে সত্যি মধ্যবিত্তর ঝুঁকি কমছে। কারণ নতুন গয়না বানাতে গেলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে রীতিমতো 1 লাখ টাকা খরচা করতে হবে ভরি পিছু। তার থেকে পুরনো গয়না সেটাই এখন রিইউজ কিংবা সেটা ভেঙে নতুন গয়না গড়ানো, তার চল বাড়ছে। দেবারতী ছিল আমাদের সঙ্গে। ধন্যবাদ দেবারতী, ধন্যবাদ তোমায়। খুব সুন্দরভাবে প্রতিবেদনটা তুলে ধরলে এবং খুব অ্যাকিউরেট কয়েকটা পয়েন্টস একেবারে ফ্রম দ্য হর্সেস মাউথ পেলাম আমরা। সোনার দাম বাড়ছে, ইনভেস্টরদের ভালো হবে, তবে আম বাঙালি, আম মধ্যবিত্ত, তাদের হয়তো খুব একটা ভালো হচ্ছে না। বাঙালির কি সার্বিকভাবে ভালো হচ্ছে, এই প্রশ্নটা আজকে করতেই হচ্ছে জানেন। কারণ মুর্শিদাবাদ থেকে ভাঙড় যে ছবি আমরা দেখে এলাম গত কয়েকদিন ধরে, সেই ছবি বাংলা কিংবা বাঙালিরা এর আগে দেখেনি। দেখুন, এই বাংলায় আমরা এমন মুখ্যমন্ত্রী পেয়েছি এর আগে যারা 92-এর অশান্তি সাম্প্রদায়িক দাঙ্গার সময় দাঁড়িয়ে বলেছিলেন পুলিশকে, দাঙ্গাবাজ দেখলে মাথায় গুলি করো। কিংবা 2009, 92 তো অনেক দূরের কথা হলো, 2009 সেই সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে হুঙ্কার দিয়েছিলেন, এখানে মন্দির মসজিদের রাজনীতি করতে এলে মাথা ভেঙে দেব, এখানে দাঙ্গা করতে হলে মাথা ভেঙে দেব, এটা বাংলা, এখানে এসব চলে না। সেখান থেকে দাঁড়িয়ে আজকের পরিস্থিতি দেখুন তো। মুখ্যমন্ত্রী শান্তির বার্তা দিয়েছেন ঠিক, কিন্তু মুখ্যমন্ত্রীকে এখনো পর্যন্ত এই অশান্তি যারা করছে, এই হিংসা যারা করছে, তাদের বিরুদ্ধে এমন প্রতিক্রিয়া দিতে শুনিনি। আমি একেবারেই সিপিএম ভালো না তৃণমূল খারাপ না তৃণমূল ভালো এই তরজায় যেতে চাই না। তবে প্রশাসনে কোনো দল বসে না, প্রশাসনে কিংবা সরকারে কিছু লিডার্স বসেন, কিছু স্টেটসম্যান বসেন, যারা আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যান। আমি সেই জায়গা থেকে প্রশ্ন করছি, the leaders we had in the yesteryears, were they better than the leaders that we have today? অর্থাৎ আজকে আমরা যাদেরকে আমাদের শাসক হিসেবে বসিয়েছি, কোনো দল নয়, আমি একেবারে ব্যক্তির জায়গা থেকে বলছি, তারা কি আমাদের এর আগে যারা ছিল তাদের থেকে কম শক্তিশালী, কিংবা কোনো কারণে পিছিয়ে আসেন দাঙ্গাবাজ দাঙ্গাকারীদের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ করতে, তাদের সরাসরি কড়া বার্তা দিতে? এই ওয়াকফ সংশোধনী আইন, সেই আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল। এই আন্দোলনের সূত্রপাত হয় জঙ্গিপুরে, সেই উত্তাল পরিস্থিতি ছড়িয়ে পড়ে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ানে। অগ্নিগর্ভ হয়ে ওঠে বিভিন্ন এলাকা, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়, পুলিশকে মার খেতে হয়, পাল্টা লাঠিচার্জ করে কাঁদানি গ্যাসের শেল ফাটায় পুলিশ, পুলিশের গুলি, অন্যান্যদের গুলি। এই অপ্রীতিকর ঘটনায় 3 জন মারা গিয়েছে। দ্যাট, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইজ দ্য মাইলস্টোন হিয়ার। 3 জন মারা গিয়েছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই মৃত্যুগুলো হওয়ার ছিল না। জরুরিকালীন পরিস্থিতি তলব করা হয় আধা সেনা। ধুলিয়ানে বহু মানুষ ঘর ছাড়া। আর বিএসএফ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা হলো মুর্শিদাবাদে আগে থেকে 2 কোম্পানি বাহিনী মোতায়েন ছিল। শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ওই জেলায় আরো 8 কোম্পানি বাহিনী পৌঁছয়। রবিবার সকালে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে জঙ্গিপুরে আরো 5 কোম্পানি সিআরপিএফ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর এই 2 ভাগে ভাগ করেছে এবং তারপর সেইভাবে বাহিনী মোতায়েন করা হয়েছে। জাতীয় সড়ক সচল রাখতে ফরাক্কা, সুতি ও শামশেরগঞ্জ এলাকায় মোতায়েন করা হয়েছে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই নিয়ে রাজনৈতিক নেতারা কি বলছেন শুনবো। উনি কাশ্মীরের গল্প বলছেন, কজনকে এরকম ধরেছেন
যারা বলেছে যে আমাদেরকে বিএসএফ টাকা দিয়েছে। আরেকজন ওনার আবার বড়বলা মহামন্ত্রী আছেন, তিনি বলেছেন নাকি হাওয়াই চপ্পল পরে বিএসএফ এসেছিল। উনি ফটো তুলেছেন, কারো ধরা পড়েছে কেউ? আহম্মকের মতো কথাবার্তা বলে নিজের মূর্খতা কেন জাহির করেন আপনারা? বাঙালি এখন আর ঘাসে মুখ দিয়ে চলে না। তারা এই ঘটনার থেকে শিক্ষা নিয়েছে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, সম্পত্তি, ধন সম্পত্তি দিয়ে শিক্ষা নিয়েছে। আপনাদের মতো বাচালদের কথা তারা বিশ্বাস করে না। আমি বলছি, এত অভিযোগ করা যে বিজেপি, কংগ্রেস, বিএসএফ, কজনকে অ্যারেস্ট করেছে পুলিশ? তার মধ্যে কজন বিজেপি, কংগ্রেস পাওয়া গেছে? আপনি করাচ্ছেন, আপনার লোকেরা করাচ্ছে। এবার এই পরিস্থিতিতে হাইকোর্টে মুর্শিদাবাদে আরও কিছুদিন যাতে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন। কেন্দ্রীয় বাহিনী জজ সাহেব জিজ্ঞেস করেছিল আমাকে, আমি যদি ইন্টিমারটা এক্সটেন্ড করি তোমার কি আপত্তি, তোমার কোনো বলার আছে? না, আমার কোনো বলার নেই, করুক, আমার তো কোনো অসুবিধা নেই। কারণ আমি তো, আমার কাছে পিপলস, মানুষের জীবন সবচেয়ে বড়, সেটাই আমি বলেছি রাজ্যের কাছে। রাজ্য রিলিজিয়ান দেখে না, রাজ্য পলিটিক্স দেখে না, রাজ্য ধর্ম দেখে না, রাজ্য মানুষের সিকিউরিটি দেখে, মানুষ ভালো থাকবে, সেটা থাকবে, সেটাই হচ্ছে রাজ্যের সবচেয়ে বড় কাজ, রাজ্য সেটাই করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাইরে থেকে নাকি মানুষ আসছে, তারা এসে এখানে অশান্তি সৃষ্টি করছে। এই অশান্তি সৃষ্টি হচ্ছে আউটসাইডার্স কিংবা বহিরাগতদের কারণে। এই বহিরাগত তত্ত্ব বাংলার রাজনীতিতে নতুন নয়, কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রেও যে বহিরাগত তত্ত্ব খাটবে সেটা আমরা বুঝতে পারিনি, এখন বুঝছি। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। কারণ কেউ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে, তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়, তারা ভয়ও দেখাচ্ছে। আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার, আগে বর্ডারের 5 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর আন্ডারে ছিল। প্রেজেন্ট হোম মিনিস্টার আইন করে 50 কিলোমিটার করে দিয়েছে। অর্থাৎ আমাদের মানুষ থাকলেও আমরা তাদের সাথে গিয়ে দেখা করতে পারি না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। রাজ্য প্রশাসনের হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে 50 কিলোমিটার। কেন এটা হবে? এটা তো আমারও যুক্তি। প্রথম দিন থেকে আমরা অপোজ করেছি এবং করে যাব। আর শুভেন্দু অধিকারী বলছেন এই সমস্ত কিছুই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, বাইরে থেকে কেউ আসেনি। শুনুন। একদম সুপরিকল্পিত। কারণ মুথাবাড়ি, ফারাক্কা, শামসেরগঞ্জে তৃণমূল হেরেছিল লোকসভা ভোটে, তাই এখানে হিন্দু মুসলমান করে 80% মুসলিম পপুলেশন, 75-80, তাদেরকে এক করলো যাতে 2026 সালে এই সিটগুলোতে তৃণমূল জিততে পারে। মমতা ব্যানার্জির পরিকল্পনা। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব রবিশঙ্কর প্রসাদ তিনিও কোথাও সুরে সুর মিলিয়ে বলছেন যে ভোটের ব্যাংকে কিংবা ভোট ব্যাংকের জন্য আর কত নিচে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনীর জন্য হাইকোর্টে হস্তক্ষেপ করতে হবে। কেন করতে হবে প্রশ্ন রবিশঙ্কর প্রসাদের। দেখুন। ममता जी, बंगाल में क्या हो रहा है? वोट बैंक के लिए आप कहां तक गिरेंगी, कितना गिरेंगी, क्या मतलब है इसका? हिंदू मारे जा रहे हैं, पलायन कर रहे हैं। अब तो टीवी में आप लोग सब दिखा रहे हैं किस तरह से एक ही गली में हिंदुओं की दुकान जलाई गई, मुस्लिम की छोड़ दी गई। टारगेटेड अटैक रहा है गरीब को, दलित लोगों को। कल तो मैं एक टीवी चैनल में देख रहा था, उसने 2 लाख रुपया रखा हुआ था अपनी पत्नी के इलाज के लिए, उसको भी जला दिया गया। ये तो अमानवीय है ना ममता जी। राजनीति तो होगी, लेकिन क्या आपकी सरकार मानवीयता में भी शून्य हो गई है? ममता जी, हैज योर गवर्नमेंट बिकम कंप्लीटली इनसेंसिटिव टू बेसिक ह्यूमन वैल्यूज? पुलिस छूट दे देती है। अब हाईकोर्ट के हस्तक्षेप पर सेंट्रल फोर्सेस पहुंची। अब वहां लोग कह रहे हैं कि सेंट्रल फोर्सेस चली जाएगी तो हमें डर है कि वो पूरा हमें अटैक करेंगे। ये एक्सेप्टेबल नहीं है। बिल्कुल पार्टी को उससे विरोध हो रहा है। आज मैं ममता जी से कहूंगा, क्या आप स्वयं माँ माटी मानुष के बारे में बोलने वाली ममता जी, न मनुष्य की चिंता है न माँ की चिंता है? क्या मतलब है? ये बहुत हम भर्त्सना करते हैं और इस बात का संकेत है कि ममता जी की सरकार के नंबर अब गिने हुए हैं। जनता वेट कर रही है और कार्रवाई होगी और भाजपा की ओर से पूरा हम संघर्ष करेंगे। এই যে লাস্টে একটা কথা বলো না, ভাজপা কি ওর সে পুরা মুকদ্দস করেঙ্গে, এটাই হলো গল্প। গল্প হলো ভারতীয় জনতা পার্টি এবার এই হিংসা অহিংসা সমস্ত কিছুকে নিয়ে রাজনীতি করবে, করছেও। আচ্ছা, একটা প্রশ্ন করি, ঘটনার সূত্রপাত কোথা থেকে? ঘটনার সূত্রপাত একটি আইনকে নিয়ে, যে আইনটা 2026-এর আগে আনার
প্রয়োজন অপ্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো না, কিন্তু দরকার কি? দরকার হলো দেশের অন্য জায়গা না হলেও বাংলায় সমস্যা তৈরি করা। এই কথা আমার নয়, এই কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ করেছেন। এবং তারপর থেকে আমরা যে ছবি দেখছি, ঘর ছাড়াদের এবং যারা বিতাড়িত হলেন তাদের নিয়ে রাজনৈতিক বড়ি হিসেবে ব্যবহার করছে কারা? গতকাল কারা বসেছিল ডিজিপির সঙ্গে দেখা করার জন্য ভবানী ভবনের বাইরে? ভারতীয় জনতা পার্টির লোকজন। কারা বারবার টেলিভিশনে একটি সম্প্রদায়কে হাইলাইট করছে যে শুধু তারাই নিগৃহীত? 3 জন মারা গিয়েছে, তার মধ্যে 2টো সম্প্রদায়ের মানুষই রয়েছে। এই 3 জনের মধ্যে হিন্দুও রয়েছে, মুসলমানও রয়েছে। আরে প্রথমে এটা বুঝুন যে যারা মারা গেল তারা হিন্দুও নয়, মুসলমানও নয়, তারা ভারতীয়, তারা বাঙালি। এই সেন্টিমেন্ট তো আপনারা বুঝবেন না, কারণ এই সেন্টিমেন্ট বুঝলে বিজেপির হিন্দু ভোট ক্যাপসাইজ করার রাজনীতি পড়ে যাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ক্যাপসাইজ করার রাজনীতি গোল খেয়ে যাবে। তাই এই 2 দল এই মুহূর্তে লেগে রয়েছে এই হিন্দু মুসলিম রাজনীতিতে। আচ্ছা, হিন্দু মুসলিম রাজনীতি করে গরিব মানুষের পেটে ভাত জোগাতে পারবেন? পারবেন না। মালদা সহ মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আওতায় আনা অথবা সেখানে 355 বা 356 ধারা জারি করার একমাত্র পথ, এই বক্তব্যও বিজেপির কিছু লোকজন বলছেন। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এই বক্তব্য বলেছেন। গত বছর মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করার দাবি করেছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি শুধু মালদা মুর্শিদাবাদেই থেমে থাকেননি, তার দাবি ছিল দক্ষিণ দিনাজপুর, নদিয়া জেলার কিছু অংশ সমস্তটাকে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হোক। তাহলে কি এবার সেই দিকেই হাঁটছেন ভারতীয় জনতা পার্টির নেতারা? কেন্দ্রীয় বাহিনী রেখে দিয়ে সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেন্দ্রীয় বাহিনীর হাতে দিয়ে রাজনীতির ছক কষছেন। যা হয়েছিল নিন্দনীয়, যারা করেছে তাদের সবাইকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু সেই ঘটনার রেশ টেনে বারবার আগুনে ঘি ঢালাটাও তো ঠিক কাজ নয়। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর দাবির দিন সংসদে বিজেপির নিশিকান্ত দুবে দাবি করেছিলেন মুর্শিদাবাদ এবং মালদা থেকে লোক এসে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, ঝাড়খণ্ড পুলিশ কোনো কাজ করছে না। তার অনুরোধ, মালদা, মুর্শিদাবাদ, আরিয়া, কিশনগঞ্জ এবং কাটিহার নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন করা হোক, নইলে হিন্দু আর থাকবে না। এনআরসি চালু করুন, কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান, ধর্মান্তরণ এবং বিবাহের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হোক। কি অদ্ভুত, কি রাজনীতি! শুনুন নিশিকান্ত দুবে। किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संसार बना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। কি অদ্ভুত, একটা সম্প্রদায় নাকি খালি হয়ে যাবে। আরে আমরা হিন্দুরা মেজরিটি, খালি কেন হবে? এই বারবার ভয় দেখানো কেন? এই তীব্র রাজনীতি কেন? একটাই কারণে, ভোটের জন্য। এই যে অশান্তি দাঙ্গার পরিস্থিতি কারা করছে? নেতারা। রাম এবং রহিমের মধ্যে কোনো বিবাদ নেই, যতক্ষণ না সেখানে একজন নেতা এসে বিবাদ করে। ওই নেতাই হলো গল্পের তৃতীয় বাঁদরটির মতো, যে বাঁদরটি আসে এবং দুজনের মধ্যে সমস্যা করায়। এই বাঁদরের বাঁদরামি থামান, এই বাঁদরদের বাঁদরামি থামান, সে যে দলেরই হোক, কোনো একটি দলকে বলছি না। এই রাজ্যে যারা বাস করে তারা সবাই বাঙালি, এই দেশে যারা বাস করে তারা সবাই ভারতীয়। সেই দেশ ভাঙার, রাজ্য ভাঙার পরিকল্পনা যারা করছেন তাদেরকে চিহ্নিত করুন এবং মুখের ওপর দেশদ্রোহী বলুন। শাসকের রোষ ব্যাপারটা কেমন জানেন? শাসক যদি আপনার ওপর খেপে যায়, যা ইচ্ছা তাই করতে পারে। শুধু বাংলা কিংবা ভারতে নয়, গোটা বিশ্বে এটাই স্ট্যান্ডার্ড। শাসকের রোষের মুখে এই মুহূর্তে হার্ভার্ড ইউনিভার্সিটি, ঠিক শুনছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যে ইউনিভার্সিটি থেকে মার্ক জুকারবার্গ তার ফেসবুক শুরু করেছিলেন, 8 জন মার্কিন প্রেসিডেন্ট তাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছিলেন, সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এখন শাসকের কোপে টাকা হারাচ্ছে এবং রাজনৈতিক চাপে ধুঁকছে। মার্কিন মুলুকের এই ঘটনার সঙ্গে ঘরের মাটির কোনো ঘটনার মিল পাচ্ছেন? একটু ভাবুন তো, এই ঘরের মাটিতে, এই বাংলার মাটির কোনো ঘটনার খুব মিল পাচ্ছেন? আলবৎ পাচ্ছেন। এই তো 2025 সালের 14ই মার্চের কথা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাদের ইনস্টিটিউট অফ এমিনেন্সের যে তকমা ছিল, সেই তকমা হারালো। কেন? সেই সরকারের রোষ। যখন এই ঘটনা ঘটছে
তখন মাথায় রাখবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী কিন্তু সেই বাংলার বালুরঘাটের সুকান্ত মজুমদার। কারণ হিসেবে প্রশাসনের তরফে, অ্যান্ড মাইন্ড ইট, এই প্রশাসন অবশ্যই কেন্দ্রীয় প্রশাসন, সুকান্ত মজুমদার রাজ্যসভায় দাঁড়িয়ে জানান যেহেতু যাদবপুর তাদের বার্ষিক বাজেট কমিয়েছে সেই কারণে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। তবে যখন ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করা হয়, ইউনিভার্সিটি বলে এমন কিছুই হয়নি, যা হয়েছে সবটাই রাজনীতির খেলা। মোটের ওপর সেখানকার প্রফেসররা বলেন, অভিযোগ করেন মোদি দিদি সেটিং, আর সেই সেটিং এর ফল এই তকমা হারানো। এবার চলুন একটু হার্ভার্ডে ফিরি। ট্রাম্প $2.3 মিলিয়ন সরকারি অনুদান বন্ধ করে দিয়েছে হার্ভার্ডে। কেন বন্ধ করলো? মার্কিন শিক্ষা দফতর বলছে এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইহুদি ছাত্রদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। গাজার সমর্থনে হার্ভার্ডে যে সমাবেশ হয়েছিল সেখানে ইহুদি ছাত্রদের অধিকার রক্ষা করতে পারেনি হার্ভার্ড। মার্কিন শিক্ষা দফতর হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ক্যাম্পাসে ইহুদি ছাত্রদের প্রতি অন্যায়ের অভিযোগ তুলে তারা চাপ বাড়াচ্ছে, যদিও হার্ভার্ড আইনি পথে তার বিরোধিতা করেছে। এবার আবার দেশে ফিরুন কলকাতায় যাদবপুরে। বিজেপি থেকে তৃণমূল সবাই সমস্যার জগা এই বিদ্যালয় যাদবপুর ইউনিভার্সিটি। বারবার দাঁত ফোটাতে গিয়ে ফোকলা হাসি হাসতে হয়েছে ডানপন্থী রাজনৈতিক দলগুলিকে। শুধু তাই নয়, দাঁত ভেঙেওছে বারবার। অভয়া থেকে চাকরি চুরি, ক্যাম্পাসে সিসিটিভি, হোক কলরব, সবেতেই ডানপন্থীরা তারা বলে বলে গোল দিয়েছে যাদবপুরে। 5ই মার্চ ব্রাত্য বসুর গাড়ির এক ছাত্রকে পিষে দেওয়ার চেষ্টা আর তার অভিযোগ। ঘটনার সূত্রপাত বিশ্ববিদ্যালয়ে সরকারপন্থী প্রফেসরদের বৈঠকের বিরোধিতা নিয়ে। জল গড়ালো আদালত পর্যন্ত। শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ সাফ বলে দিলেন যাদবপুর মাওবাদী ও দেশদ্রোহীদের আঁতুড় ঘর। বিজেপির অঘোষিত ছাত্র শাখা এবিভিপি বলেই বসলো সার্জিক্যাল স্ট্রাইক করবে তারা বিশ্ববিদ্যালয়ে। ঘটনার কেন্দ্রবিন্দুতে দেখুন তৃণমূল, তবে সবচেয়ে বেশি লাফালাফি করলো কে? বিজেপি। ডানপন্থীদের এই ঐক্যবদ্ধ লড়াই যাদবপুরের বিরুদ্ধে। তারপর 14ই মার্চ কেন্দ্র জানিয়ে দিল ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা যাদবপুর হারিয়ে গেল। এটাও কি শাসকের রোষ নয়? যাদবপুরের প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। প্রথমত হচ্ছে একটা প্রতিষ্ঠিত নামী বিশ্ববিদ্যালয়, তার জন্মের ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে তার কি বলবো অন্বেষণের যে চেষ্টা, কোয়েস্ট বলতে যা বোঝায় খোঁজ, এই খোঁজের চেষ্টা। এই খোঁজের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা প্রতিষ্ঠান বড় হয় যখন, তখন যে কোনো জিনিসে প্রশ্ন করার অধিকার, প্রশ্ন করার রীতি, প্রশ্ন করার সংস্কৃতি সেটা একটা প্রতিষ্ঠানে যখন থাকে। ফলে আজ হার্ভার্ডই হোক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ই হোক, প্রত্যেকটা জায়গাতেই এইটাই দেখার যে যে কোনো জিনিসকে প্রশ্ন করার এবং সেই প্রশ্ন থেকে একটা উত্তরণ, প্রশ্ন থেকে নতুন উত্তর খোঁজা, এই কালচারটা আসলে যারা ভয় পায় তারা আসলে এটাকে আটকাতে চায়। এটা বামপন্থীদের একটা সংস্কৃতির অংশ বটেই। এছাড়াও আমি বলবো যে গোটা পৃথিবী জুড়ে ক্রিয়েটিভ মানুষ যারা, তাদের প্রত্যেকের এটা কর্মসংস্কৃতির অংশ। অর্থাৎ যা কিছু চলমান আমাদের এই পৃথিবীতে, তার মধ্যে আরও কি সত্য আছে, আমরা এই কোয়েস্টের খোঁজে থাকি, এই প্রশ্নগুলো করতে চাই। এখন শাসকের মুশকিল হচ্ছে যে শাসক কোনো এক সময় বিরোধী ছিলেন, এটাও ঠিক। ফলে তারা শাসক থেকে বিরোধী এই পর্যায়ে উত্তরণ ঘটে প্রশ্ন করতে করতেই, এবং সেই প্রশ্ন যখন মানুষ অ্যাকসেপ্ট করে তখন একদল বিরোধী তখন শাসকে পরিণত হয়। কিন্তু যখন বিরোধী শাসকে পরিণত হচ্ছে, শাসকের চেয়ারে বসেই তার চরিত্র কোথাও পাল্টে যায়। সেটা কেন্দ্র হোক, রাজ্য হোক, এদেশ হোক, ভিনদেশ হোক, সব জায়গাতেই শাসকের চরিত্রের মধ্যে আসলে এই ধরনের একটা স্বৈরাচারের মনোভাব থাকে। বেশ, যাদবপুরের বক্তব্য শুনলেন। এবার চলুন একটু লিবার্টির দেশ থেকে ঘুরে আসি। যাদবপুরে কেন হয়েছিল আপনারা বুঝলেন, কেন সেন্টার ফর এক্সেলেন্সের তকমা গেল আপনারা বুঝলেন, কারণ ডানপন্থী রাজনৈতিক দলগুলো সেখানে দাঁত ফোটাতে পারেনি। এবার চলুন স্ট্যাচু অফ লিবার্টির দেশ। ট্রাম্প কেন করলো হার্ভার্ডের সাথে? কারণ 7ই অক্টোবর 2024-এর একটি ঘটনা ট্রাম্পকে নাড়িয়ে দিয়ে গেছে। গাজায় অশান্তির বিরুদ্ধে গর্জে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ। গাজার নৃশংসতার জন্য সরাসরি তারা ইসরায়েলকে দায়ী করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে। এরপর থেকে বেঁকে বসে ইসরায়েলপন্থী মার্কিন হোমরা চোমরারা। শুরু হয় রাজনৈতিক তরজা। হার্ভার্ডকে দেশ বিরোধী কার্যকলাপের আঁতুড় ঘর বলা হয়, ঠিক যাদবপুরের মতো। মিডিয়া ক্যাম্পেইন করা হয়, ঠিক যাদবপুরের মতো। এরপর আসরে নামেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি, দেশের নিরাপত্তা যারা সামলায়।
তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ে যে আন্তর্জাতিক ছাত্ররা আসে হার্ভার্ডকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে তারা। আন্তর্জাতিক ছাত্ররা তাদের রাজনৈতিক মতাদর্শ ক্যাম্পাসে এনে দেশের নিরাপত্তার সমস্যা তৈরি করছে, ন্যাশনাল সিকিউরিটি। তাই আন্তর্জাতিক ছাত্রদের উপর কড়া নজরদারি চালানো শুরু হলো। ট্রাম্প তো বলেই বসলেন, হুমকি দিয়ে বসলেন যে আন্তর্জাতিক পড়ুয়াদের ভিসা না এবার দেওয়া হবে না, যদিও সেগুলোকে কার্যকর করা হয়নি। মোটের ওপর ট্রাম্প চান না হার্ভার্ডের ক্যাম্পাসে কোনো রকম বিরোধী রাজনৈতিক মনোভাব তৈরি হোক, বিশেষ করে বামপন্থা রাজনীতি, যেটা গুটি গুটি পায়ে হার্ভার্ড হয়ে দেশে ছড়ালে সমস্যায় পড়বে এই ঘোর পুঁজিবাদী দেশ। তাই গাজা নিয়ে ইসরায়েলের বিরোধিতা করায় হার্ভার্ড যে ট্রাম্প নীতির উল্টো পথে হেঁটেছে এবং সেই কারণেই ট্রাম্পের গোঁসা হয়েছে, এটা নিয়ে নতুন করে মনার নেই। ঠিক যেমন এই একই সমস্যা যাদবপুরেও হয়েছে বামেদেরকে নিয়ে। যাদবপুর যে বামেদের গড়, এটা তো প্রবাদ বাক্য। সেই বাম দুর্গ ভাঙতে যা যা করণীয় সবটাই করেছে। তাই যাদবপুর হোক, হার্ভার্ড হোক কিংবা জেএনইউ, প্রতিবার সেই একই ছক, দেশ থেকে বিশেষ সর্বত্র। তাতে যদি শিক্ষা লাটে ওঠে, উঠুক, ভোট তো আর লাটে উঠবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ। হুম।